Welcome you all to the Smart Guide Academy. I am Bikash Saha. Today I will discuss the story from class 12. Thank you, ma'am. So let us start. Thank you, ma'am, by Langston Hughes. Langston Hughes, the full name of Langston Hughes is James Mercer Langston Hughes. Before starting reading this story, you must know something about the author. So, author সম্পর্কে তোমাদের খানিকটা জেনে নিতে হবে। তো James Mercer Langston Hughes was born on 1st February 1902 in Joplin, Missouri, USA. He was an African American by origin. Besides being a poet, he was a novelist, dramatist, short story writer, columnist, a social activist. He was one of the well-known exponent of what is known as Harlem Renaissance. Harlem Renaissance একটা মুভমেন্ট হয়েছিল হার্লেম প্রদেশে। তো সেই মুভমেন্টের অন্যতম পুরোধা ছিলেন ল্যাংস্টন হিউজেস। কেন সেই মুভমেন্ট? হার্লেম রেনেসাঁ অ্যাকচুয়ালি আফ্রিকান আমেরিকান বা নিগ্রোস যারা ছিলেন, তারা নিগ্রোস আর্টিস্ট, সিঙ্গার, রাইটার, তারা তাদের আইডেন্টিটি প্রতিষ্ঠা করার জন্য, নিজস্ব পরিচিতি প্রতিষ্ঠা করার জন্য একটা মুভমেন্ট করেছিলেন। সেই মুভমেন্টের অন্যতম পুরোধা ছিলেন ল্যাংস্টন হিউজেস। His remarkable works are Not Without Laughter, a novel published in 1930. Another one, The Ways of White Folks, a collection of short stories published in 1934. He died on 22nd 1967. So, this is a short life sketch of the author. Next, we must know about the publication of the story. There is a controversy about the publication year of the story. Some sources claim that the story was published in 1933, but it was actually published or came into limelight in 1958. মানে কিছু কিছু সোর্সেস তারা দাবি করেন যে 1933 সালে এই গল্পটা প্রকাশিত হয়, কিন্তু দেখা যায় যে 1958 সালে অ্যাকচুয়ালি সেই স্টোরিটা ব্যাপকভাবে জনসমক্ষে আসে। এই 1958 সালে যারা দাবি করছেন বা 1958 সালে এই গল্পটা প্রকাশিত হয় বা জনসমক্ষে আসে, এর পেছনে একটা বিশেষ যুক্তি রয়েছে। ওয়ান অফ দ্য রিমার্কেবল রেফারেন্সেস টু এ পেয়ার অফ ব্লু সোয়েট শোস। আমরা গল্পটাতে পড়ব যে ব্লু সোয়েট শোসের একটা রেফারেন্সেস রয়েছে। গল্পের যে ক্যারেক্টার রজার, সে ব্লু সোয়েট শোস কিনতে চায়। তো সেই ব্লু সোয়েট শোসের যে রেফারেন্সটা আছে, সেখান থেকে সেই রেফারেন্সটা কোথার থেকে এলো সেটা দেখা গেছে যে ওই সময়ে একজন ফেমাস সিঙ্গার নাম এলভিস প্রেসলে, তার একটা ফেমাস গান বেশ জনপ্রিয় হয়েছিল। গানটার টাইটেলটা ছিল এ পেয়ার অফ ব্লু সোয়েট শোস। দ্যাট ওয়াজ পারভেডেড ইন আমেরিকা ইন 1950s, মানে 1950-এর দশকে সেই গানটা খুবই জনপ্রিয় হয়েছিল আমেরিকাতে। সেই জন্য মনে করা হয় সেই গানের রেফারেন্স হিসেবেই এই গল্পে যে ব্লু সোয়েট শুসের রেফারেন্স নেওয়া হয়েছে, প্রবাবলি সেই গান থেকেই নেওয়া হয়েছে। সেই জন্য অনেকে মনে করেন যে গল্পটা 1958 সালেই প্রকাশিত হয়। তো এবার আমরা শুরু করব টেক্সটটা লাইন বাই লাইন। তোমরা বইটা অবশ্যই ফলো করবে এবং আমি লাইন বাই লাইন পড়ে দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। তো শুরু করছি। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. আচ্ছা, একটু আমি বলে নিই গল্পটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বা গল্পটার শর্ট স্টোরি লাইনটা। যে গল্পটা মেনলি দুজন ক্যারেক্টার, এক হচ্ছে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স এবং আরেকজন 14-15 বছরের এক ছেলে, তার নাম হচ্ছে রজার।
এই দুজনই হচ্ছে ব্ল্যাক কমিউনিটির, মানে হচ্ছে নিগ্রোস কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ। তো গল্পটা যেটা প্রেজেন্ট করা হয়েছে যে ব্ল্যাক কমিউনিটির যে স্ট্রাগল টু এক্সিস্ট ইন দ্য সোসাইটি, সেটাকেই তুলে ধরা হয়েছে এই গল্পের মাধ্যমে। আমরা গল্পটা যখন পড়বো ফার্স্ট টু লাস্ট, আমরা দেখতে পাবো যে দুজন যে মেইন ক্যারেক্টার রয়েছে গল্পটার মধ্যে, তো দুজনের লাইফ স্ট্রাগলের কিছু ইঙ্গিত আমরা পাবো, যেখান থেকে এটা ধারণা করা হয় যে সেই সময়কার যে নিগ্রোস ফ্যামিলির বা নিগ্রোস কমিউনিটির লোকেরা সমাজে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে লড়াইয়ে অবতীর্ণ ছিল, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। আর গল্পটার মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজেস বা ডায়ালেক্ট, সেটাকে আমরা ওই নিগ্রোস কমিউনিটির ডায়ালেক্ট আমরা বলতে পারি, সেই ডায়ালেক্টগুলোর ইউজ হয়েছে, যেগুলো নর্মালি অন্যান্য গল্পে পাওয়া যায় না। তো এটাকে আফ্রো আমেরিকান ডায়ালেক্ট বলা হয়। যখন আমি টেক্সটটা পড়ব তখন সেই যে পার্টিকুলার ডায়ালেক্টগুলোর কথা আমি উল্লেখ করলাম, সেগুলো আমরা আলোচনা করব বা বলে দেব কোনগুলো আফ্রো আমেরিকান ডায়ালেক্ট ইউজ করা হয়েছে গল্পটার মধ্যে। তো গল্পটা শুরু আলোচনার প্রসঙ্গে গল্পটার কাহিনীটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. মানে তিনি ছিলেন একজন বৃহদাকার মহিলা উইথ এ লার্জ পার্স মানে টাকা রাখার ব্যাগ, বা আমরা এখানে পার্সই বলবো। তার সঙ্গে একটা বড় পার্স ছিল, দ্যাট হ্যাড এভরিথিং, যেখানে কিনা সমস্ত কিছুই ছিল, বাট হ্যামার অ্যান্ড নেলস, কিন্তু হ্যামার আর নেলস মানে হাতুড়ি আর পেরেক ছাড়ায় সমস্ত কিছুই ব্যাগের মধ্যে ছিল। এখানে যে কথাটা বলা হলো যে হাতুড়ি আর পেরেক ছাড়া সমস্ত কিছুই ব্যাগের মধ্যে ছিল, এটা কি অ্যাকচুয়ালি সম্ভব? না, এটা অ্যাকচুয়ালি সম্ভব না। এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এই কথাটার মাধ্যমে মিন করা হচ্ছে যে সেই ব্যাগের মধ্যে প্রচুর জিনিস ছিল। ব্যাগটা যেমন বড় ছিল, ভারী ছিল, সেরকম ব্যাগের মধ্যে প্রচুর জিনিস সেখানে ছিল। এইটাকে বোঝানোর জন্যই বলা হলো যে হাতুড়ি আর পেরেক ছাড়া সমস্ত কিছুই ছিল। তো কি বলা হলো, তিনি বৃহদাকার মহিলা, তার সঙ্গে একটা বড় ব্যাগ ছিল, যে ব্যাগের মধ্যে হাতুড়ি আর পেরেক ছাড়া সমস্ত কিছুই ছিল। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। মানে হচ্ছে একটা বড় ফিতে ছিল, ব্যাগের একটা বড় ফিতে ছিল, যেটা তার ঘাড় বরাবর আড়াআড়িভাবে বহন করছিলেন। সেই মহিলাটা ঘাড় বরাবর ব্যাগটা আড়াআড়িভাবে, মানে ফিতেটা আড়াআড়িভাবে ক্যারি করছিলেন সেই ব্যাগটাকে। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night, মানে তখন রাত্রি 11টা। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন when a boy ran up behind her and tried to snatch her purse. তিনি একাকী রাস্তা ধরে হাঁটছিলেন। এখানে যে ক্যারেক্টার কথা আমি আগে উল্লেখ করলাম, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, এখানে তার কথাই বলা হয়েছে, যদিও এখনও আমরা নামটা পাইনি। নামটা আমরা আর খানিকটা পরে গল্পটা পড়লে আমরা নামটা পাবো। তো সেই মহিলা একাকী রাস্তায় হাঁটছিলেন রাত্রি 11টা, যখন কিনা তার পেছন থেকে একটা ছেলে দৌড়ে এসে ট্রাইড টু স্ন্যাচ হার পার্স, তার যে ব্যাগটা ছিল ঘাড়ে সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাগ দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। মানে যে ফিতেটা তার ঘাড়ে আড়াআড়িভাবে ঝুলানো ছিল, সেই ফিতেটা একটা টানে, টাগ মানে টান, যে ছেলেটা একটা টান দিয়েছিল, সেই টানে ফিতেটা ছিঁড়ে গিয়েছিল। কেন ছিঁড়ে গিয়েছিল? একে তো ব্যাগটা বিশাল ভারী ছিল, আর ছেলেটা হ্যাচকা টান মেরেছে পেছন থেকে, ব্যাগের ফিতেটা ছিঁড়ে গেছে। বাট দ্য বয়েস ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড কস্ট হিম to lose his balance, so instead of taking off full blast as he had hoped, the boy fell on his back on the sidewalk and his legs flew up. মানে হচ্ছে
ছেলেটা যে ব্যাগটাকে টান দিল, মানে ব্যাগটার তো আগেই বললাম যে ব্যাগটা খুব ভারী ছিল, সেই ব্যাগের ওজন এবং ছেলেটার নিজের দেহের ওজন, এই দুটো সম্মিলিত ওজনে ছেলেটা নিজের ভারসাম্য হারিয়ে ফেলল, এবং ভারসাম্য হারিয়ে ফেলে সে ফুটপাথে, মানে যে পথ ধরে মহিলাটি হাঁটছিলেন সেই ফুটপাথে পড়ে গেল। ছেলেটি কিভাবে পড়ে গেল? চিত হয়ে পড়ে গেল, তার পা দুটো উপর দিকে উঠে গেল। দ্য লার্জ উইমেন সিম্পলি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্ড সিটার। মানে হচ্ছে যে সেই বৃহদাকার মহিলা পেছন দিকে ঘুরলেন এবং সজোরে আঘাত করলেন, লাথি মারলেন। কোথায়? সেই ছেলেটির জিন্স পরা জিন্স প্যান্টের পেছন সাইডে সজোরে আঘাত করলেন, মানে লাথি মারলেন। দেন হি রিস্ট ডাউন, পিকড দ্য বয় আপ বাই হিজ শর্ট ফ্রন্ট অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটলড। মানে হচ্ছে তারপরে সেই মহিলা নিচু হলেন, নিচু হয়ে পিক দ্য বয়, ছেলেটিকে ধরে তুললেন, ফ্রম বাই হিজ শর্ট ফ্রন্ট, তার শার্টের অগ্রভাগ, মানে এই শার্টের এই অংশটা ধরে তাকে তুললেন, এবং শুক হিম আনটিল হি টিথ র্যাটলড, মানে যতক্ষণ না পর্যন্ত তার দাঁত কটকট শব্দ করছে ততক্ষণ পর্যন্ত তাকে ঝাঁকাতে লাগলেন সেই ছেলেটিকে। আচ্ছা, এখানে যে প্যারাটা পড়লাম, এখানে কিছু কথা বলে রাখি যে তোমরা যখন টেক্সটগুলো পড়বে, তোমাদের জানো যে টেক্সচুয়াল গ্রামার থাকে, তো বিশেষ করে আর্টিকেল প্রিপোজিশন যে পোর্শনটা থাকে, তো এই টেক্সচুয়াল লাইনগুলোর থেকে আর্টিকেল প্রিপোজিশন থাকে। সেই জন্য যখন টেক্সটটা পড়বে খুব ভালো করে মাইনারলি খেয়াল করে পড়বে যে কোথায় কোন আর্টিকেল কোন প্রিপোজিশন ইউজ করা হয়েছে। এটা যখন প্রথমবার পড়ার সময় খুব মাইনারলি পড়বে, তখন তোমাদের অনেকটাই কাজে লাগবে পরে। আর আরেকটা কথা যে কিছু কিছু লাইন থেকে গ্রামার আসবে, মানে টেক্সচুয়াল গ্রামার, যেহেতু বিশেষ বিশেষ লাইন থেকে গ্রামারগুলো আসে, সেইগুলো টেক্সট পড়ার সময় একটু যদি পারো দেখে নেবে। যেমন হচ্ছে এখানে একটা লাইন বলছি, দ্য স্টেপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাগ, দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। এটা সিঙ্গেল সেন্টেন্স আছে, এটা আসে স্প্লিট। তাহলে এটাকে যদি স্প্লিট করতে বলা হয়, দ্য বয় গেভ এ সিঙ্গেল টাগ, আর দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্যাট টাগ, এভাবে হতে পারে। এর পরবর্তী এপিসোডে আমরা এখান থেকে সম্ভাব্য প্রশ্ন, যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেইগুলো আলোচনা করব, এবং গ্রামার, যে ধরনের গ্রামারগুলো আসবে সেগুলো আলোচনা করব। তো আজকে এখানেই, থ্যাংক ইউ।